বাংলাদেশের ভবিষ্যৎ ভারতের হাতে ছেড়ে দিলেন ট্রাম্প। মানে কি বলবো, আমাদের ভাই ব্রাদাররা ভয় পায় লীগ ফেরত আসবে, আওয়ামী লীগ কি প্রক্রিয়া ফিরে আসবে তা নিয়ে বিশ্লেষণে ব্যস্ত। ধানমন্ডি ৩২ ভাঙার পরবর্তী সময়ে দেশের জঘন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উলঙ্গ প্রকাশ ঘটেছে। আওয়ামী লীগকে কাগজে কলমে নিষিদ্ধের মাধ্যমে কখনোই নিষিদ্ধ করা সম্ভব না, যদি না আওয়ামী লীগের তৈরি করা সাংস্কৃতিক বিভাজন, আওয়ামী লীগের তৈরি করা রাজনৈতিক বিভাজনকে প্রশ্ন না করা যায়। খুব দুঃখের সাথে বলতে হয়, আওয়ামী লীগের পলিসিগুলাই জাস্ট ভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে। একই ফেসিবাদী আচরণ, একইভাবে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের অন্যায্য ব্যবহার, বলছিলেন উমামা ফাতেমা। তবে মব সরাসরি হামলে না পড়লেও বইমেলায় তাদের চাপ কিন্তু আওয়ামী রেজিমের সময়ও ছিল। প্রশাসনের রোশনালে পরে ভিন্ন মতের প্রকাশনী মেলায় স্টল পায়নি এমন ঘটনা ঘটেছে অনেকবারই। তবে আলোচিত বেশি হয়েছে 2 বছর আগে আদর্শ প্রকাশনীর প্রতি একাডেমির নিষেধাজ্ঞার বিষয়টি। এভাবে প্রশাসনের চোখ রাঙানিতে নিষিদ্ধ হয়েছে বই, নিষিদ্ধ হয়েছেন লেখক, বিপাকে পড়েছেন প্রকাশক। হাসিনা আমলের সেই চিত্র স্মরণ করিয়ে দিলেন প্রকাশক ও লেখক রবিনা আহসান। তিনি সোশ্যাল মিডিয়ায় যা লিখেছেন পড়ছি সেই ভাষ্য। 2017 সালে বাংলা একাডেমি প্রথমে শ্রাবণ প্রকাশনী নিষিদ্ধ করে, পরে জনচাপে স্টল দেয়, তো আমরা সেবার তসলিমা নাসরিনের বই ছাপাই। বই প্রকাশের দ্বিতীয় দিন ডিজিএফআই বইমেলা থেকে আমাকে তুলে নিতে আসলে সে যাত্রাও রক্ষা পায়। সেই বইয়ের প্রকাশনা উৎসব করেছিলাম মেলার মধ্যেই, অনেক নারীবাদী লেখক সংগঠক উপস্থিত ছিলেন, মব হয়নি। কোটেশন শেষ করি। মব হতে পারে এই ভয় থেকে এবার আগাম ঘোষণা দিয়ে 21শে বইমেলা থেকে দূরে আছেন রবিনা হাসানের শ্রাবণ প্রকাশনী, যাকে আগের রেজিমের চাপে রেখেছিল কখনো নিরাপত্তা বাহিনী, কখনো বাংলা একাডেমির রথী মহারথীরা। বিভিন্ন বাহিনীকে ব্যবহার করে শেখ হাসিনা কতটা নির্মম শাসন কায়েম করেছিলেন তা আয়নাগরের খণ্ডচিত্র থেকেই কিন্তু পরিষ্কার। জনতার সামনে প্রথমবারের মতো গোপন বন্দিশালার কিছু ছবি, কিছু ভিডিও সরকারের উদ্যোগে তুলে ধরা হয় বুধবার। সেদিন গোপন বন্দিশালা পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকার 3 স্থানের 3টি বন্দিশালায় তিনি যান। আয়নাঘরের টর্চার সেলে পতিত আমলের নিপীড়নে পড়ছিলেন হালের 2 উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং আসিফ আহমদ সজীব ভুঁইয়া, তারাও ছিলেন পরিদর্শন দলে। বন্দিশালার কোন কক্ষগুলি তারা ছিলেন এক পর্যায়ে তা শনাক্ত করেন দুজনই। আয়নাগর ঘুরে এসে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম দিলেন সেই বিভীষিকার স্মৃতি, তুলে ধরছেন সেই বিভীষিকা ফেসবুকে। কোট করছি সেখান থেকেই। জুলাই গণঅভ্যুত্থানের সময় একদিন রাতের অন্ধকারে খিলগাঁও থেকে আমাকে তুলে নিয়ে যায় তৎকালীন সরকারি বাহিনী। চোখে কালো কাপড় পেঁচিয়ে নিয়ে যাওয়া হয় হাসিনার কুখ্যাত আয়নাঘর নামক বন্দিশালায়। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে গত 15 বছরে হাসিনার বাহিনীর হাতে গুমের শিকার হয়েছেন অসংখ্য মানুষ। এদিকে এই আয়নাগর পরিদর্শনে কারা গিয়েছেন কারা যান নাই তা নিয়ে কিন্তু নেট দুনিয়ায় চলছে তোলপাড়। মায়ের ডাকের যে আহ্বায়ক আছেন তিনি কেন দাওয়াত পাননি, তিনি কেন নিমন্ত্রণ পাননি, তিনি কেন সেখানে যাননি, যিনি প্রথম আয়নাঘরের কথা বলেছিলেন আল জাজিরা টেলিভিশনে কর্নেল হাসিনুর রহমান, তিনি কেন এই দাওয়াত পাননি সেটি নিয়ে তিনি অনেক কথা বলেছেন। এমনকি তিনি ফেসবুকে এই কথাও বলেছেন যে আয়নাঘরে এক একজনকে এক এক রকম মর্যাদা রাখা হতো, কাউকে এসি ঘরে রাখা হতো। এই প্রসঙ্গে তিনি বলেছেন যে গোলাম আজম সাহেবের ছেলে তিনি এসি ঘরে থাকতেন। আমি জানি না তিনি এটাতে সার্কাজম করছেন কিনা বা ঠিক বলছেন কিনা, কাকে আসলে দাওয়াত করা হচ্ছে, লিস্ট কে করেছে সে তা নিয়ে অনেক প্রশ্ন থাকলেও সদস্য সরকার নিশ্চয়ই সেই সব প্রশ্নের উত্তরও ভেবে রেখেছেন, নিশ্চয়ই সেই সব প্রশ্নের উত্তর তাদের কাছে আছে। আসলে আমাদের চোখে পড়েনি, তবে বিবিসি বাংলার প্রতিবেদনে পতিত সরকারের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের মন্তব্য রয়েছে। সেখানে হাসিনা পক্ষে তিনি সাফাই গিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি সভায় সবাইকে পরিষ্কারভাবে আইনানুগ পদ্ধতিতে সহিংসতা মোকাবেলা করে জনজীবনের শান্তি নিশ্চিত করতে বলেছেন। আমি আবার বলি জনাব আরাফাত, আমি এই লাইনটি শান্তি পড়তে গিয়ে শাস্তি পড়েছি, কারণ হচ্ছে যে আমার বিশ্বাস হচ্ছিল না যে আসলে তিনি শান্তি নিশ্চিত করতে বলেছেন। আমার কাছে মনে হচ্ছিল যে তিনি শাস্তি নিশ্চিত করতে বলেছেন। কিন্তু জনাব আরাফাত, আন্দোলন দমনে এত বল প্রয়োগ না হলে কেন করা হলো? ঘরে থাকা শিশুদের প্রাণ দিতে কেন হলো? এই প্রাণহানি তো আরও ঘটতো যদি 5 আগস্ট মার্চ টু ঢাকা ঠেকাতে আপনাদের নেত্রীর নির্দেশনা মেনে সামরিক বাহিনী গুলি খরচ শুরু করতো জনতার দিকে তাক করে। এখানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ধন্যবাদ একটা দিতেই হয়। রক্তপাতার চাননি বলেই যেন ছাত্র জনতা এমন একটি দিন পেয়েছিল যখন অনেকটা সেনাবাহিনী বন্দুক নয় শুধু গোলাপের তোড়া হাতে ঢাকার রাজপথে ছিল আগস্টের 5 তারিখে। আমার একজন ভারতীয় সাংবাদিক বন্ধু আমাকে বলেছেন যে শেখ হাসিনার পার্লামেন্ট নাকি এখন কলকাতায়, আবার কেউ কেউ বলছেন যে মন্ত্রিসভা বা ক্যাবিনেট নাকি দিল্লিতে। সত্য মিথ্যা জানি না, মানে শেখ হাসিনার ক্যাবিনেট সদস্যরা কি সত্যি এখন দিল্লিতে বাদাম খাচ্ছেন, কি করতেছেন?
এত এত লোক কোথা থেকে কখন কিভাবে ভারতে গেলেন এ নিয়ে কিছুই পরিষ্কার করছে না অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুধুই সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো দু একজনকে নাটকীয় কায়দায় গ্রেপ্তারের খবর দেখেছি আমরা শুরুর দিকে। এদিকে অন্যদের নয়, ভারতে থাকা শেখ হাসিনাকে নিয়েই বেশি নজর। জুলাই আন্দোলনের মিত্রদের তাকে ফিরিয়ে আনা, বিচারের মুখোমুখি করা, এ দাবি করে আসেন তারা। এ নিয়ে আবার বৃহস্পতিবার মুখ খুলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের মুখপাত্র বলেছেন, হাসিনাকে দেশে ফেরাতে ঢাকা প্রয়োজনীয় নথিপত্র দিল্লিতে পাঠিয়েছে। এই নিয়ে এখন অপেক্ষা করবে বাংলাদেশ। গ্রাফিতির এই সময়ে ২.৫ দশক আগের দেয়াল লেখনের কথা মনে পড়ল। কষ্টে আছে আইজউদ্দিন, অপেক্ষায় নাজির। অপেক্ষার এই বাস্তবতা মেনে নিয়ে জাতিসংঘের প্রতিবেদন পেয়ে নড়েচড়ে বসেছে বিএনপি। তাদের দাবি, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন দেশ জুড়ে ৮৪৮ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। মানে তাদের ৮৪৮ জন নেতাকর্মীকে দেশ জুড়ে হত্যা করা হয়েছে এই সময়। এ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ৫০০ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে বিএনপি। নিজেকে ভুক্তভোগী মনে করে আইনের আশ্রয় না মন্দ কিছু নয়। আর শত সহস্র মামলা হলেও হাসিনাকে আপাতত ঢাকার আদালতে হাজির করা যাবে না, এটা প্রায় নিশ্চিত। আবার যাওয়াও যেতে পারে। মানে ভারত যদি রাজি হয়, ভারত যদি চায়, বাংলাদেশের একটা কম্পিটেন্ট কোর্টের সমনে শেখ হাসিনাকে কিন্তু ঢাকায় হাজির করা যাবে। এখন ভারত এটা কেন চাইবে বা কেন চাইবে না সেটাও একটু বোঝার বিষয়। ভারতের সাংবাদিকরা বলতেছেন, এটা বলে নেই, ভারতের সাংবাদিকদের একজন বলছে যে আওয়ামী লীগ এখন বিজেপির কোন দেশের জানি শাখা, বাংলাদেশে মনে হয়। তবু আমরা চাইব কোনো মানে যদি তাকে হাজির করা না করাও যায়, তবু আমরা চাইব কোনো মবের মূল্য হবে না, বাংলাদেশ থাকবে না মানে বিচার প্রক্রিয়া হাতে তুলে নেওয়া, বরং আমরা চাই যে বিচার হবে স্বচ্ছ প্রক্রিয়ায়। জাতিসংঘের মানবাধিকার কমিশনও দিয়েছে সেই তাগিদ। তবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা পক্ষপাতী নয় তারা। বিপরীতে র্যাব বিলুপ্ত করার সুপারিশ করেছে জাতিসংঘ। আর বিজিবি যাতে শুধু সীমান্তেই থাকে, ডিজিএফআই রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে না জড়ায়, সেই পরামর্শ রয়েছে তাদের। এসব বিষয়ে আবার নীরব রাজনৈতিক সব পক্ষই, এমনকি অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারও। অনেকেই আমাকে বলছেন, মানে কেউ আচ্ছা অনেকেই নাম বললাম, কেউ আমাকে বলছেন যে ডিজিএফআই যদি এইসব রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ না নেয়, তবে আসলে ডিজিএফআইয়ের কাজটা কি করবে, আর রাষ্ট্র একটা সরকারি বা রাষ্ট্র কীভাবে চালাবে? এটা তো গত ৩০ বছরের প্র্যাকটিসে তো এটা নাই। তবে নির্দলীয় হলেও রাজনৈতিক পাকে চক্রে থাকতে হচ্ছে আমাদের সরকার প্রধানকে। আসলে কি পাকে চক্রে? ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনীতি নিয়ে আগ্রহ আমরা দেখেছি সেই ৯০ দশকের গোড়ায়, যখন ডক্টর কামাল হোসেনের দল গণফোরামের জাতীয় সম্মেলনে বক্তব্য দিয়েছিলেন তিনি। সেখানে ডক্টর ইউনূস আমার দল নামে তার স্বপ্নের দলের কথা বলেছিলেন। সেখানে নিজেকে তাত্ত্বিক হিসেবে দেখতে চেয়েছিলেন তিনি। তারপর তাকে আমরা রাজনীতিতে দেখিনি। আর ২০০৭ সালে 111 সরকার যখন ক্ষমতায়, তখন আবার নাগরিক শক্তি নামে দল গঠনের ঘোষণা দেন ডক্টর ইউনূস। তবে ৩ মাসের মধ্যেই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দেন। এই হলো আমাদের প্রধান উপদেষ্টা রাজনীতির সংক্ষিপ্ত ইতিহাস। এসবকে একটু বলে রাখি, ডক্টর ইউনূস আমাকে কিন্তু বলেছেন যে তিনি এই রাজনীতিতে, মানে দ্বিতীয় পর্যায়ে রাজনীতিতে ২০০৭ সালে সেইটা তিনি আসতে চান নাই। আসলে বিমানবন্দরে তাকে সাংবাদিকরা এতবার একই প্রশ্ন করেছে যে আপনি কবে রাজনীতিতে এসেছেন, সে সময় আসছেন কি না, তখন তিনি একবার বলেছেন যে ঠিক আছে আসছে। এরপরে তিনি পরীক্ষা করে দেখেছেন, কিন্তু রাজনীতিতে আসার সেইটার খুব বেশি ইচ্ছা তার কখনো ছিল না। তিনি বারবার স্বীকার করেছেন রাজনীতি তার কাজ নয়, এটা তিনি ভালো পারেনও না। এখন রাজনীতি করুন আর না করুন, ছাত্ররা যখন তাকে সরকার প্রধান হওয়ার প্রস্তাব করেছেন, তখন থেকে ভূ রাজনীতিতে জড়িয়ে পড়েছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনূস। দেশে ফিরে শপথ নেওয়ার আগেই তো তিনি 7 সিস্টার্স নিয়ে ভারতকে আধো হুঁশিয়ারি দিয়েছিলেন, যা তখন বৈষম্য বিরোধী ছাত্র মহলে ছিল ব্যাপক প্রশংসার ব্যাপার। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন, এটা জানার পর মাটি থেকে পালিয়ে নেট দুনিয়ায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগেররা যেন খড়কুটা আঁকড়ে ধরার সুযোগ পেলেন। মোদিজি যেন ট্রাম্পকে বলে কথিত ডিপ স্টেটের বাংলাদেশ নামক ঘুড়ির সুতাটা ভারতের নাটাইয়ে বেঁধে দিবেন, আর সেই নাটাই নাড়িয়ে আবার গদিতে তশরিফ নেবেন হাসিনা আপা। ট্রাম্প কার্ডের আগেই তাই মাস্ক কার্ড খেলা হলো। বৃহস্পতিবার মধ্যরাতে খবর হলো অধ্যাপক ইউনূসের সঙ্গে ইলন মাস্কের ফোন আলাপ। এই জেনে লিগাররা সব হতাশ, আর খুশিতে বাকবাকও অন্তর্বর্তী সরকারের সমস্ত মিত্র। কি কথা তার সাথে এমন কৌতূহল নিয়েও কান পাতলেন অনেকে। পরে জানা গেল হয়েছে আসলে ব্যবসার আলাপ।
বাংলাদেশে স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে মার্কিন এই কোম্পানির মালিক ইলন মাস্কের সঙ্গে ফোনালাপ করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তো স্টারলিংকের ব্যবসা কে পাচ্ছে দেশে, কি হবে সে প্রক্রিয়া, নাকি সরকার নিজেই হবে এর দেশীয় সেবাদাতা, কে জানে। তবে ইলন মাস্কের সঙ্গে আলাপ কিন্তু আমেরিকার ক্ষমতা বলয়ের উপর মহলে লোক থাকবারও ইশারা। কারণ ডোনাল্ড ট্রাম্পকে ভোটে জিতিয়ে আনতে বড় ভূমিকাই রেখেছেন বিশ্বসেরা বণিকদের একজন মাস্ক, যাকে ট্রাম্পের এবারের রেজিমের সবচেয়ে প্রভাবশালীদের একজন হিসেবে দেখা যাচ্ছে শুরু থেকে। এদিকে মোদি ট্রাম্প বৈঠকের দিকে তাকিয়েছিল বাংলাদেশে কোটি কোটি চোখ, যদিও পরে জানা গেল কেউ কাউকে ক্ষমতায় বসিয়ে দিতে কাজ করবে এমনটি হবার নয়। আপাতত তাই শেখ হাসিনা আওয়ামী লীগের ভবিষ্যৎ অনিশ্চিতই থেকে যাবে। তবে বাংলাদেশে পালা বদলের বিষয়টা আলাপে উঠেছিল মোদি ও ট্রাম্পের, মানে মোদি ও ট্রাম্প যখন আলাপ করছিলেন তখন। জুলাই আন্দোলনে যুক্তরাষ্ট্রের কথিত ডিপ স্টেটে জড়িত থাকার যে গুঞ্জন রয়েছে তার সঙ্গে একমত নন মার্কিন প্রেসিডেন্ট। মানে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প গত 6 মাস ধরে বাইডেনের বিরুদ্ধে কথা বলার একটা মিনিমাম চান্স মিস করেন না। সেই ডোনাল্ড ট্রাম্পকে যখন এই ইঙ্গিত করা হলো যে বাংলাদেশ সরকারের পালাবদলে মার্কিন ডিপ স্টেট জড়িত ছিল কিনা, স্পষ্টভাবেই ট্রাম্প অন্যান্য দেশের ক্ষেত্রে যা করছেন এটার ক্ষেত্রেও তা করতে পারতেন। উনি এইটাকে কইতে পারতেন যে হ্যাঁ বাইডেন এগুলি করে, দেখেন আপনাদের ট্যাক্সের টাকা নেই, এখানে বসে বসে এগুলি করে, আমরা এগুলি কখনোই সমর্থন করি না। বাইডেন কিন্তু এইসবের ব্যাপারে বাইডেনকে অভিযুক্ত কিন্তু ডোনাল্ড ট্রাম্প নানাভাবে করছে এর আগেও, কিন্তু এই ক্ষেত্রে তিনি কিন্তু এই ব্যাপারটা একেবারেই এই ব্যাপারটাকে নিয়ে আসলে বাইডেনকে বলেন নাই। এতে করে একটু বোঝা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যাপারে হয়তো একেবারেই জড়িত ছিল না। কারণ ডোনাল্ড ট্রাম্প উল্টো বলেছেন বাংলাদেশ নিয়ে, মানে এই বিষয়টাকে তিনি আসলে নরেন্দ্র মোদীর উপর ঠেলে দিয়েছেন এবং উল্টো বলেছেন বাংলাদেশ নিয়ে শত শত বছর ধরে কাজ করছে ভারত, এবং বাংলাদেশ নিয়ে উত্তর দেওয়ার ভার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে তিনি দিয়ে দিচ্ছেন। লিগাররা কি বুঝছে কে জানে, তারা হাততালি দিতে শুরু করছে। এর মধ্যে মনে হচ্ছে ট্রাম্প যেন বলেছেন ইউনূসকে সরিয়ে হাসিনাকে বসিয়ে দেন মোদিজি। এইটা অবশ্য এর কারণ অবশ্য কিছু পত্রপত্রিকাও আছে, তারা এই জিনিসটা, মানে এই প্রশ্নের উত্তরটা, মানে একটু ইংরেজি বাংলা তো সবারই আসলে জানা উচিত, প্রশ্নের উত্তরটা যেন নরেন্দ্র মোদী দেন, সেই জন্য সেটা তিনি বলেছেন। অনেক পত্রপত্রিকা এরকমভাবে বলছেন যে বাংলাদেশের ভবিষ্যৎ ভারতের হাতে ছেড়ে দিলেন ট্রাম্প। মানে কি বলবো, লিগাররা বা আমরা সাধারণ মানুষরা যে কোন সময় কোনটা বুঝি, রসিকতা বুঝি কিনা, মানে এইটাও আমি বুঝি না। কূটনীতির ভাষায় অবশ্য খাঁটি কথাটা বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তার ব্রিফিংয়ে, তার থেকে কিছুটা অনুবাদ করি। আমরা আশা করি বাংলাদেশের পরিস্থিতি এমন দিকে এগিয়ে যাবে যেখানে আমরা তাদের সঙ্গে গঠনমূলক স্থিতিশীল পথে সম্পর্ক চালিয়ে নিতে পারবো। এক্ষেত্রে কিছু উদ্বেগ রয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সেসব বিষয়ে অভিমত তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। ভালো, ট্রাম্পের কাছে কিছু উদ্বেগ থাকবে, ট্রাম্পের কাছে কিছু বিষয় তুলে ধরছেন, কিন্তু বুঝাটা কি গেল, আদতে নতুন কিছু কি ঘটছে? আমার মনে হয় না। গত কয়েক মাসে রুটিন কথাই হয়েছে প্রকাশ্যে। আমরা আসলে প্রকাশ্য যা সেই শরীয়তটুকুই বুঝি, গোপন বা মারাফত কিছু আছে কিনা তার কিছুই জানার উপায় নেই এখন। তবে সোশ্যাল মিডিয়ায় পক্ষে বিপক্ষে ঝড় দেখা যাচ্ছে। এক পক্ষে আওয়ামী লীগাররা, অন্যদিকে জুলাইয়ের সব মিত্র। মোদি ট্রাম্প বৈঠকে নিজ নিজ সুবিধা মতো অনুবাদ করছেন অনেকে। তাই গবেষক, সাংবাদিক, লেখক আফসান চৌধুরী রসিকতা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন, ট্রাম্প কি বলছে? আরে ভাই, এটা তো পরিষ্কারই বলছে বিপিএল দিয়ে হবে না, আইপিএল থেকে শিখতে হবে। আমাদের দেশে একবার দুইটা রাজনৈতিক দলের মধ্যেকার দূরত্ব কমানোর জন্য আর্জেন্টিনার একজন মানে জাতিসংঘ নিযুক্ত একজন আর্জেন্টিনার দূত এসেছিলেন, তারানকো সম্ভবত তার নাম। তা এখন আমার সে সময় আমি মন্তব্য করছিলাম যে না, শুধু আর্জেন্টিনার একজন মানে যিনি 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 সালিশ করবেন তারে দিয়ে তো হবে না, একটা ব্রাজিলের লোকও লাগবে। ইতিহাসবিদ আফসান ভাইও প্রায় কাছাকাছি কথা বলছেন যে আইপিএল দেওয়া হবে না, বিপিএল নিয়েই চিন্তা করেন। কিন্তু ইতিহাসবিদ আফসান ভাই তো নিশ্চয়ই জানেন ইতিহাসের শিক্ষাই এটা, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। হাসিনার মহাপতন থেকে কতটা শিক্ষা নিচ্ছে অন্তর্বর্তী সরকার? আমাদের অবস্থান কিছুটা টলে যায় যখন আমরা দেখি যে একটা অভিযানের নাম হয় অপারেশন ডেভিল হান্ট। কে অপরাধী, কে শয়তান তা বলতে পারে না সরকার মহাশয়। অভিযুক্তকে ধরা যাবে, কিন্তু কে দোষী কি না দোষী তা নিষ্পত্তি করবে তো আদালত। নয়া দুনিয়ায় দোষ, সাজা, ফাঁসি এসবও চলে না। তাদের কাছে কারাগার মানে সংশোধন কেন্দ্র, পুনর্বাসন কেন্দ্র। যারা এখন সরকারে, তাদের কাছ থেকে আমরা বাংলাদেশের মানুষ এসব জেনে এসেছি। সুশীল সমাজ থেকে আসা মহামান্য উপদেষ্টাদের তো আমরা সদাশয় ভেবেই আসছি। তারা মানবিকতার কথা বলবেন, আইনের শাসনের কথা বলবেন, মবের বিরুদ্ধে সোচ্চার হবেন, এটাই চাইবো আমরা। তবে তারা তো আর এখন বিশেষজ্ঞ মতামতের জায়গায় নেই, সরকারের জায়গায় আছেন। এবং সরকারের জায়গায় আছেন বলেই মানে প্রফেসর আসিফ নজরুলকে
বলতে শুনি যে বিচারকদের উদ্দেশ্যে যে আপনারা কিন্তু মানে কথাটা কেমনি করে বলছে, আপনারা কিন্তু যেমনি ইচ্ছে এমনি জামিন দিয়ে দিবেন না। মানে যেহেতু তারা সরকারে আসেন, তাই কথা দিয়ে চিরা ভিজানোর বুদ্ধিজীবিতায় আর কাজ হবে না, তত্ত্বে আর চলবে না, মানে বাস্তবে করে দেখাতে হবে। এই বাস্তবতা অন্তর্বর্তী সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ। কিছু সংস্কার তো লাগবেই। দলগুলোর জন্য সহনীয় সময়ে একটি জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। এই